ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2022 সালের প্রথম দিকে কিন্তু এসএসসি পরীক্ষা হওয়ার এসএলএসটি পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। এবং এই এসএসসির ইতিহাস বিষয়ের ওপর যে 2 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন আসতে চলেছে, অন্যান্য সমস্ত সাবজেক্টেই প্রশ্নপত্রের ধরনের পরিবর্তন হবে। সান্তালি মিডিয়ামের এক্সামের ক্ষেত্রে তার পরিষ্কার আভাস আমরা পেয়েছি। ইতিহাস বিষয়ের ওপর যে 2 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে তার উপরে আজকের আমার ভিডিও। বিগত দিনের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা এখনও দেখোনি, যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবে এবং যদি সম্ভব হয় লিখে নেবে। সবথেকে ভালো হয় লিখে নেওয়া। পিডিএফের কাজ চলছে। পিডিএফের কাজ কমপ্লিট হলে কিন্তু আমি জানিয়ে দেবো। অনেকেই বলছো তোমরা, আমি পিডিএফের কাজ যতটা সম্ভব দ্রুত শেষ করার চেষ্টা করছি। কমপ্লিট হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, যাতে তারা উপকৃত হয়। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আগামী 3-4 দিন ধরে এই টপিকটা নিয়ে আলোচনা চলবে। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ, মুঘল যুগ। সেই মুঘল যুগের ওপর প্রথম প্রশ্ন আজকে। মুঘল যুগের ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? উত্তর, মুঘল যুগের ইতিহাসের উপাদানকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1. সাহিত্য, 2. সরকারি নথিপত্র ও চিঠিপত্র, 3. বিদেশি পর্যটকদের বিবরণ ও বাণিজ্য কঠিন নথিপত্র, 4. মুদ্রা ও শিল্প নিদর্শন। পরের প্রশ্ন দেখে নাও। আকবর সম্পর্কিত তথ্য জানা যায় এমন 3 জন ঐতিহাসিক ও তাদের বিবরণ দাও। উত্তর দেখে নাও। আবুল ফজল, তিনি যে গ্রন্থ রচনা করেছেন আইনে আকবরী এবং আকবরনামা। নিজামুদ্দিন আহমেদ, তিনি যে গ্রন্থ রচনা করেছেন তার সাথে তবাকাত-ই আকবরী। তারপর ফৈজি আকবরনামা রচনা করেছেন। এই 3টি, এছাড়া আরও অনেক ঐতিহাসিক ছিলেন, কিন্তু এই 3 জনের কিন্তু এই রচনাগুলি কিন্তু সবথেকে বেশি খ্যাতি অর্জন করেছে। পরের প্রশ্ন দেখে নাও। বদাউনি কে ছিলেন? তার লিখিত বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর বলছি, বদাউনি ছিলেন আকবরের রাজসভার একজন বিখ্যাত ঐতিহাসিক। তার বিখ্যাত গ্রন্থের নাম মুনতাখাব উত তোয়ারিখ বা তারিখ-ই বদাউনি। পরের প্রশ্ন দেখে নাও। শাহজাহান সম্পর্কে জানা যায় এমন 2টি গ্রন্থের নাম করো। উত্তর বলছি, আব্দুল হামিদ লাহোরি, তার গ্রন্থের নাম হচ্ছে পাতশাহনামা। আর এনায়েত খাঁ, তার গ্রন্থের নাম হচ্ছে শাহজাহান নামা। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব সম্পর্কে জানা যায় এমন 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর বলছি, মির্জা মোহাম্মদ কাজিমের লেখা আলমগীর নামা আর কাফি খানের লেখা মুনতাখাব উল লুবাব। এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখে নাও। বাবর শব্দের অর্থ কী? তার প্রকৃত নাম কী ছিল? উত্তর বলছি, বাবর শব্দের অর্থ সিংহ। তার প্রকৃত নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার পিতার নাম ছিল মির্জা ওমর শেখ। পরের প্রশ্ন দেখে নাও। বাবরের জীবনের প্রধান 5টি যুদ্ধ জয় কবে কোথায় করেন? 1. কাবুল জয় 1504 খ্রিস্টাব্দে, পানিপথের প্রথম যুদ্ধ জয় 1526 খ্রিস্টাব্দে, খানোয়ার যুদ্ধ জয় 1527 খ্রিস্টাব্দে, চান্দেরের দুর্গ জয় 1528 খ্রিস্টাব্দে, খড়গড়া বা গোগড়ার যুদ্ধ জয় 1529 খ্রিস্টাব্দ। এই ছিল 5টি বাবরের জীবনের প্রধান যুদ্ধ। পরের প্রশ্ন দেখে নাও। বাবর কেন ভারত আক্রমণ করে? তার 3টে প্রধান কারণ আমি এখানে তুলে ধরেছি। এর বাইরে কোনো কারণ আমার মনে হয়নি যে দেওয়া যেতে পারে। দেখে নাও। 1 নম্বর হচ্ছে মধ্য এশিয়ায় বিশেষত সমরখন্দে সাম্রাজ্য স্থাপনে ব্যর্থতা। 2. দিল্লির সুলতানি সাম্রাজ্যের দুর্বলতা। 3. পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি এবং ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খাঁ লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানালে বাবর হিন্দুস্তানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। এই 3টি ছিল বাবরের ভারত আক্রমণের মূলত প্রধান 3টি কারণ। পরের প্রশ্ন দেখে নাও। বাবর পানিপথের পূর্বে কবে ভারত আক্রমণ করেন? এই আক্রমণ কেন ব্যর্থ হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1524 খ্রিস্টাব্দে বাবর সসৈন্যে পাঞ্জাবে প্রবেশ করে লাহোর দখল করেন। তবে বাবরের রাজ্য জয়ের পরিকল্পনা তার আমন্ত্রণকারীদের অর্থাৎ দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদি মনোপুত হয়নি। এই কারণে তারা বাবরের বিরুদ্ধে
অস্ত্র ধারণ করেন। এর ফলে বাবর কাবুল প্রত্যাবর্তনে বাধ্য হন। পরের প্রশ্ন দেখে নাও, বাবরনামা ও তুজুকি বাবরি এর বিষয়বস্তু আলোচনা করো। উত্তর দেখে নাও, বাবরনামা হলো তুর্কি ভাষায় রচিত মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী। এই গ্রন্থে তিনি ভারতবর্ষের জলবায়ু, ভৌগোলিক পরিবেশ, অধিবাসী, সমাজ সংস্কৃতি, আর্থিক অবস্থার প্রাণবন্ত চিত্র তুলে ধরেছেন। এখানে যথেষ্ট ধর্মনিরপেক্ষভাবে সমকালীন রাজনৈতিক পরিস্থিতিরও ব্যাখ্যা করেছেন। চলে আসা পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী? দেখে নেওয়া যাক। অথবা পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের কারণ কী? দেখে নেওয়া যাক উত্তর। 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। বাবরের জয়লাভের কারণগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, বাবরের উন্নত রণকৌশল। 2, আফগান অভিজাতদের প্রতি ইব্রাহিম লোদির ঈর্ষা ও ভ্রান্ত নীতি। 3, মোগলদের দক্ষ অশ্বারোহী বাহিনী। 4, মোগল বাহিনীর শৃঙ্খলাপরায়ণতা। 5, রাজপুতদের সাহায্য লাভে ইব্রাহিম লোদির ব্যর্থতা। 6, তুলঘুমা ও রুমি নামক সমর কৌশল প্রয়োগ। 7, সর্বোপরি কামানের ব্যবহার বাবরের জয়কে সুনিশ্চিত করে। এই ছিল বাবরের জয়ের প্রধান 7টি কারণ। চলে আসা যাক পরের প্রশ্নে, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। দেখে নেওয়া যাক উত্তর। পানিপথের প্রথম যুদ্ধ ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর ফলে 1, দিল্লি ও আগ্রা বাবরের হস্তগত হয়। 2, ভারতে আফগান সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়ে ওঠে। 3, ভারতে আফগান শক্তির সাম্রাজ্য গঠনের স্বপ্ন অনেকটা ম্লান হয়ে যায়। 4, আগ্রায় সঞ্চিত ধনদৌলত বাবরের আর্থিক সংকট কিছুটা দূর করে। 5, ভারতের ইতিহাসে সুমহান বাদশাহী শাসনের সূচনা হয়। এই ছিল পানিপথের প্রথম যুদ্ধের 5টি গুরুত্ব। চলে আসা যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখে নাও, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়? এই যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। দেখে নেওয়া যাক উত্তর। 1527 খ্রিস্টাব্দে বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে সংগ্রাম সিংহকে পরাজিত করে বাবর গাজী বা কাফের নিধনকারী উপাধি ধারণ করেন। এই যুদ্ধের কী গুরুত্ব ছিল? মূলত 3টি গুরুত্ব আমি এখানে দেওয়ার মতো খুঁজে পেয়েছি। দেখে না যাক প্রথম গুরুত্ব। 1, মোগল শক্তি সুদৃঢ় ও সম্প্রসারিত হয়। 2, ভারতের রাজপুত শক্তির প্রাধান্যের আশা চিরতরে বিলুপ্ত হয়। 3, বাবর তার রাজধানী কাবুল থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। এই ছিল খানোয়ার যুদ্ধের গুরুত্ব। চলে আসা যাক পরের প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কবে কাদের মধ্যে চান্দেরির যুদ্ধ হয়? দেখে নেওয়া যাক উত্তর। খানোয়ার যুদ্ধে সংগ্রাম সিংহের মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর গোয়ালিয়রের চান্দেরি দুর্গে মেদিনী রায়ের নেতৃত্বে রাজপুতরা সংঘবদ্ধ হতে থাকলে বাবর 1528 খ্রিস্টাব্দে তাকে পরাজিত করে চান্দেরি দুর্গ ও তৎসংলগ্ন কিছু অঞ্চল নিজ অধিকারে আনেন। পরের প্রশ্ন দেখে নাও, কবে কাদের মধ্যে ঘরঘরার যুদ্ধ সংগঠিত হয়? উত্তর বলছি। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা নদীর তীরে মোগল সম্রাট বাবরের সঙ্গে আফগান জোটের ঘরঘরার যুদ্ধ হয়। আফগান জোটে অংশ নেন জৈনপুরের সুলতান মাহমুদ লোদি, বিহারের শেরখা, বাংলার নসরত শাহ। বাবর এই যুদ্ধে জয়লাভ করে। পরের প্রশ্ন দেখে নাও, ঘরঘরার যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো। দেখে নাও যাক উত্তর। ঘরঘরার যুদ্ধের 3টি গুরুত্ব এখানে আমি উল্লেখ করেছি। 1 নম্বর, এই যুদ্ধে পরাজয়ের ফলে ভারতে আফগান প্রভুত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা হ্রাস পায়। 2, নবগঠিত মোগল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। 3, সাম্রাজ্যের সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। এই ছিল ঘরঘরার যুদ্ধের প্রধান 3টি গুরুত্ব। এখানে মনে রাখবে 2 নম্বরের জন্য যে 4টি গুরুত্ব দিতে হবে তার কোনো মানে নেই। তুমি 2টো গুরুত্ব দিতে পারো, কিন্তু তার মধ্যে যথার্থতা অবশ্যই থাকতে হবে, কমপ্লিটনেস অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু 2-এ তুমি 2 পাবে। পরের প্রশ্ন আসা যাক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সংস্কারক হিসাবে বাবরের কৃতিত্ব আলোচনা করো।
দেখে নেওয়া যাক উত্তর। মুঘল সম্রাট বাবর তার 4 বছরের রাজত্বকালে অধিকাংশ সময়ই যুদ্ধ বিগ্রহে ব্যস্ত থাকায় আভ্যন্তরীণ বিষয়ে বিশেষত বিচার ও রাজস্ব সংক্রান্ত সংস্কার সাধন তার পক্ষে সম্ভব হয়নি। তবুও বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়েছিল। তার রাজত্বকাল 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। চলে আসা যাক পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কথার অর্থ কী? তিনি কবে সিংহাসনে বসেন? সিংহাসনে বসে হুমায়ুন কী কী সমস্যার সম্মুখীন হন? হুমায়ুনকে সমস্যার সন্তান বলা হয় কেন? দেখে নেওয়া যাক উত্তর। হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান। তিনি 1530 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। সিংহাসনে বসে তিনি নিম্নে বর্ণিত সমস্যার সম্মুখীন হন। 1 নম্বর সমস্যা ছিল উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব, হুমায়ুনের সঙ্গে তার অপর 3 ভ্রাতার যে দ্বন্দ্ব হয়েছিল। 2 নম্বর সমস্যা ছিল বাংলার আফগান শাসক মামুদ শাহ ও বিহারের আফগান বীর শের খাঁর কার্যকলাপ হুমায়ুনকে অতিষ্ঠ করে তোলে। 3 নম্বর সমস্যা ছিল সর্বোপরি গুজরাটের সুলতান বাহাদুর শাহের শক্তিবৃদ্ধি তাকে যথেষ্ট বিচলিত করে তোলে। এই ছিল প্রধান 3টি সমস্যা। চলে আসা যাক পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1539 খ্রিস্টাব্দে চৌসার প্রান্তরে বিহারের আফগান নেতা শের খাঁর সাথে মোগল সম্রাট হুমায়ুনের যে সংঘর্ষ বেঁধেছিল তা চৌসার যুদ্ধ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন আসা যাক, চৌসার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। মোগল সম্রাট হুমায়ুন ও আফগান নেতা শের খাঁর সঙ্গে চৌসার প্রান্তরে চৌসার যুদ্ধ সংঘটিত হয় 1539 খ্রিস্টাব্দে। এটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কেন গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নেওয়া যাক। এর ফলে 1 নম্বর মোগলদের পরাজিত করে শের খাঁ বাংলা বিহার ও জৈনপুর দখল করে অপরিসীম সামরিক মর্যাদার অধিকারী হন। 2 তিনি শের শাহ উপাধি ধারণ করেন। 3 নিজের নামে মুদ্রা প্রচলন করেন এবং খুতবা পাঠের নির্দেশ দেন। এই ছিল চৌসার যুদ্ধের গুরুত্ব। চলে আসা যাক পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের, অনেকে আবার বিলবো গ্রামেরও বলে, বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এই যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো। দেখে নেওয়া যাক উত্তর। 1540 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুন ও আফগান নেতা শের শাহের মধ্যে কনৌজের বা বিলগ্রামের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের গুরুত্ব কী ছিল দেখা নেওয়া যাক এক নজরে। প্রধান 3টি গুরুত্ব এখানে উল্লেখ করা হয়েছে এবং এই 3টে লিখলেই তোমরা 2-2 পাবে। 1 নম্বর গুরুত্ব হচ্ছে, এই যুদ্ধে হুমায়ুন পরাজিত ও সিংহাসনচ্যুত হয়ে পারস্যে আশ্রয় নেন। 2 মোঘলগণ দীর্ঘ 15 বছর ভারতের শাসন ক্ষমতা থেকে বিচ্যুত হয়। 3 শের শাহ পুনরায় দিল্লিতে আফগান প্রাধান্য স্থাপন করেন। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। সুরজগড়ের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? দেখে নেওয়া যাক উত্তর। 1534 খ্রিস্টাব্দে বিহারের জালাল খাঁ ও আমির ওমরাহ এবং বাংলার সুলতান মামুদ শাহের সম্মিলিত বাহিনীকে শের খাঁ সুরজগড়ের যুদ্ধে পরাজিত করেন। এই জয়লাভের ফলে শের খাঁ বিহারের স্বাধীন শাসনে পরিণত হন। চলে আসা যাক পরের প্রশ্ন। শের শাহের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বর্ণনা দাও। উত্তর। শের শাহ মাত্র 5 বছরে অর্থাৎ 1540 থেকে 45 এই রাজত্বকালে প্রজা হিতৈষী স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল ধর্ম সহিষ্ণুতা ও পক্ষপাত শূন্য বিচার ব্যবস্থার প্রবর্তন। রাজকীয় অধিকার বোধের সঙ্গে কর্তব্যবোধ জড়িত করে শের শাহ তার শাসন ব্যবস্থাকে সামরিক ও মহান করে তুলেছিলেন, যা পরবর্তী মুঘল শাসকদের প্রেরণার উৎস ছিল। চলে আসা যাক পরবর্তী প্রশ্নে। শের শাহের কেন্দ্রীয় শাসনের বর্ণনা দাও। উত্তর বলছি। শের শাহের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন স্বয়ং সম্রাট। তিনি ছিলেন সকল ক্ষমতা শক্তির উৎস। তাকে সাহায্য করার জন্য 4 জন মন্ত্রী ছিল। এরা হলেন দেওয়ান ই ওয়াজিরাত অর্থাৎ অর্থ বিভাগের ভারপ্রাপ্ত। দেওয়ান ই ওয়াজিরাতকে বলা হতো, এর দায়িত্ব ছিল অর্থ বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন ইনি। 2 নম্বর দেওয়ান ই রিসালাত, ইনি ছিলেন ধর্মীয় বিষয় ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত ব্যক্তি। 3 নম্বর হচ্ছে দেওয়ান ই আর্চ।
ইনি ছিলেন সেনা নিয়োগ ও সংগঠনের দায়িত্বে ছিলেন। 4 নম্বর ছিল দেওয়ান ই ইনসা, সরকারি চিঠি ও দলিলপত্রের দায়িত্বে ছিলেন ইনি। এছাড়া কাজী, প্রধান বিচারপতি ছিলেন যিনি, এবং গুপ্তচর বিভাগের দায়িত্বে ছিলেন বারিদ ই মুমালিকের উপর, অনেকে আবার মামালিকেও বলে। আজকের শেষ প্রশ্ন, শেরশাহের শিল্পকলার বর্ণনা দাও। দেখে নেওয়া যাক উত্তর। শেরশাহ নির্মিত স্থাপত্য কীর্তিগুলিতে হিন্দু, পার্শ্বিক ও আরবীয় শিল্পরীতির সুষম সমন্বয় লক্ষ্য করা যায়। ঝিলামের তীরে রোটাসগড় দুর্গ, দিল্লির পুরানা কিল্লা এবং দুর্গের অভ্যন্তরে কিলা ই কুহনা মসজিদ তার উল্লেখযোগ্য কীর্তি। এছাড়া বিহারের সাসারামে নির্মিত তার সমাধি মন্দির তার শিল্পকীর্তির শ্রেষ্ঠ উদাহরণ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। আগামী দিন দেখা হচ্ছে এই একই টপিক অর্থাৎ মুঘল যুগের ওপর পরবর্তী 25টি প্রশ্ন নিয়ে। এছাড়াও আরও প্রশ্ন আছে মুঘল সাম্রাজ্যের ওপর। আমি সবথেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নই আমি করেছি, যেগুলো আস্তে আস্তে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে সামনের দিন। ধন্যবাদ।